মিন ব্যাটে লাগছে কিনা সেটা তো শুভমান গিল বলতে পারবে না, সেটা বিরাট কোহলি নিজেই বুঝতে পারবে। মানে বিরাট কোহলি নিজেও বুঝতে হ্যাঁ পারেনি যে তার সেটাই। এবার এজ লেগেছে নাকি। ওই পজিশন থেকে শুভমান গিলের এটাই দেখা উচিত যে বল লাইনে আছে কিনা। তাছাড়া ব্যাটে হ্যাঁ, রেখেছে কি গাড়িনি সেটা তো নিজেই ভাবে বলতে পারবে না। তো পুরো সিচুয়েশনটা একবার বলে দিই। মানে বিরাট কোহলি যেখানে জয়সওয়াল আর রোহিত শর্মা আউট হওয়ার পর বিরাট কোহলি আর গিলের মধ্যে একটা স্মুথ পার্টনারশিপ চলছিল, সেখানে বিরাট কোহলি 36 বল খেলা পর্যন্ত ঠিক ছিল সবকিছু। তারপরে মেহেদী হাসানের বলে, মানে তারপরে বলে 37 নম্বর বলে জাস্ট একটা সোজা লেন্থে বল করে আর মিস করে এলবিডব্লিউ অ্যাপিল করে, যেখানে আম্পায়ার আউট দিয়ে দেয়, ঠিক আছে। এবার সেই আউটের পর বিরাট কোহলি ফার্স্টে ডিসকাস করতে যায় শুভমান গিলের সাথে, যে তার কোশ্চেন হতে ছিল যে আমার লেন্থে লেগেছে নাকি, ঠিক আছে, কারণ এজ লেগেছে সেটা বিরাট কোহলি নিজেও বুঝতে পারেনি। আর সেটা, আর যখন প্যাভিলিয়নে তো চলে গেছে তারপরে যখন দেখালো, এজটা দেখালো, তখন তুই রোহিত শর্মার ইয়েটাও দেখতে পারিস, আম্পায়ারের রিয়াকশনও দেখতে পারিস, শুভমান গিলের রিয়াকশন দেখতে পারিস। হ্যাঁ হতাশাজনক ছিল। সেখানে এত বছর ইয়ে পর টেস্টে ফিরলো আবার সেই একটা সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির জন্য নেক্সট টেস্ট ম্যাচের জন্য ওয়েট করে থাকতে হবে। তো এই টপিকে আসার পর ফার্স্টে সেকেন্ড এর রেজাল্ট একটা বলে দিই, সেকেন্ড এর পর স্কোর কি। সেকেন্ড এর পর স্কোর, বাংলাদেশ 149-এ অল আউট, ঠিক আছে। সেখানে ইন্ডিয়া 308 রানে লিড পেয়েছে, আর ইন্ডিয়া সেকেন্ড ইনিংসের শেষে 81 রানে 3 উইকেট। সেখানে হুম। ব্যাটিং নামছে, ব্যাটে আছে এখনো, নট আউট আছে গিল আর ঋষভ পান্ত। আহ, বিরাট বিরাট কোহলির স্পিনের সমস্যা এখন এটা বোঝাই যাচ্ছে। 37টা বল খেলেছে, সেখানে অনেক শুধু এমন বিরাট অনেক কোহলি না, বল ইভেন আছে। পুরো ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ারই স্পিনের সমস্যা, না শুধু সেটা বিরাট ঠিক, কোহলির না। ম্যাক্সিমামের সমস্যা। কিন্তু বিরাটের বিগত 3-4 বছর ধরে দেখাই যাচ্ছে যে স্পিনে খুব সমস্যা। মানে সমস্যা এমনই যে আজকেও দেখা যাচ্ছিল যখন সাকিবের যেসব বল সামনে ফ্রন্ট ফুটে ডিফেন্স করার কথা, সেই সব হুম, বলগুলো হুম। ব্যাক ফুটে যাচ্ছে। তো ওই পজিশনে আজকেও এমন হয়েছে যে অনেক বল ডাউন ছিল। তো সেই পজিশন থেকে যদি মিস করতো, জেনুইন আউট। তারপর দেখতে গেলে তোর আজকে শুরুতেই যেটা দেখা যাচ্ছিল যে জাদেজার 100 সেঞ্চুরিটা করতে পারলো না, শুরুতেই জাদেজা আউট হয়ে গেল। আর সেখানে আজকে তাসকিন আহমেদ ভালো বল করেছে শুরুর দিকে এবং আজকে হ্যাঁ। পুরো দিনটা তাসকিন আহমেদ যাদের ভীষণ যাদের ভালো বল জাদেজা করেছে। জাদেজা যে বলটায় আউট হয়েছে সেটা খারাপ ছিল না একেবারে। তবে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে সেটা একেবারে হতাশাজনক। হতাশাজনক না এটা, একটা কি বলবো, এটা ডিজার্ভিং। ইন্ডিয়ার সাথে খেলতে এসো ওরকমই পারফরমেন্স হবে তোমার, সে যতই পাকিস্তানকে হারিয়ে এসো, ঠিক আছে। এটা ইন্ডিয়ান আর টিমের মতো টিমের সাথে খেলতে এসো, ঠিক আছে, যদি ওভার কনফিডেন্স নিয়ে আসো তো এই এই অবস্থায় হবে। সব থেকে বেশি হতাশাজনক এবং নিন্দাজনক হতাশা নিন্দা দুটোই। সাকিব এবং রিটন দাস দুজনেই হুম, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। 51 হুম, রানের পার্টনারশিপ হয়ে যাওয়ার পর যেখানে 5 উইকেট হুম, পড়ে গেছে, সেখানে হুম, সাকিব রিভার্স সুইপে যাচ্ছে, যেটা সাকিবকে হয়তো 100টা শটের মধ্যে 1-2 বার দেখা যায় যে সাকিব রিভার্সে যাচ্ছে। না মানে আমি ওদের আর খেলার ইন্টেন্টটা দেখেছি, দেখ যখন 5 উইকেট পড়লো না, তারপর যখন লিটন দাস আর সাকিব হাসানের পার্টনারশিপ চলছিল, তখন থেকে তারা অ্যাগ্রেসিভ খেলছিল, 4-6 মারার দিকে প্রিটেন্ড করেছে, ইন্টেন্ট ছিল ওটাই যে অ্যাগ্রেসিভ খেলা। এবার তো ইন্টেন্ট সেটাই মানে কাল এইটা হয়ে না যে দাঁড়িয়েছে ওটা। আমি ইন্টেন্ট মানে এটাই না যে আমি রিভার্স সুইপ খেলতে পারি না, তবুও আমি আজকে এসে রিভার্স সুইপে 6 মারবো। মারবো বা 4 মারবো। এটা একেবারেই কোনো ইন্টেন্টের মধ্যে আসে না। যাই হোক ওই আজকে। একটা পার্টনারশিপ ছাড়া আর তেমন কিছু হয়নি, তাছাড়া তারপরে 149-এ তো অল আউট করে দেয় বাংলাদেশের টিমকে। সেখানে উম আমার দুটো আকাশদ্বীপের ওই দুটো বল, ঠিক আছে, আর বুমরার ওই ইয়র্কারটা তাসকিন আহমেদকে, সেরা বল। হুম, দেখ আকাশদ্বীপে পরপর যে উইকেট। আকাশদীপ যে দুটো বলে উইকেট নিচ্ছে, সেই দুটো বল হুম, যে এমন কিছু এরকম না। ওটা দেখে হুম, বোঝাই যাচ্ছে যে আকাশদীপ তোর রাউন্ড দা উইকেট বল করছিল এবং বাইরে অ্যাঙ্গেল হুম, করে ভেতরে মারার চেষ্টা করছে। হুম, নর্মালি বোঝা যাচ্ছে। তো হুম, সেইখানে দাঁড়িয়ে ও দুজনেই পুরো লাইন মিস করে গেছে, আর কিছুই না। হুম। আর সেখানে হ্যাঁ যেখানে তবে আহ, বুমরা কেন গ্রেট, আকাশদীপের ঠিক আছে, গোট একটা বোলার, কেন কেন বলবো হ্যাঁ না, আজকের পারফরমেন্স তো বুমরা, আহ, কি বলবো, সেই ইয়র্কারটাও সেরকম দেখা যায়।
হ্যাঁ, ওটা তো পুরো সেট আপ করে তুই দেখ বিগত যে মানে যে ওভারে আউট করেছে তার আগে দু হুম। ওভার কোনো ইয়র্কার বা আগে আর বল যায়নি, রাখেই হ্যাঁ। হ্যাঁ, রাখেনি। সেট আপ করেই আউট করেছে, কিন্তু সেই দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে, সেট আপ জিনিসটা অতটা ঠিক আসে না ওদের, মানে দেখিনি আমি। তো এবার সেখানে পিচ দাঁড়িয়ে তো হুম। পিচ যে এমন কিছু যে আজকের দিনে হয়তো তোর ইন্ডিয়ার তিনটে উইকেট আছে, সাতটা আর এতে তো 17টা উইকেট পড়েছে আজকের দিনে। তো হুম। 17টা উইকেট পড়ার মতন পিচ না, অনেক হাই রেটেড পিচ এই হুম। চেন্নাইয়ের পিচে এরকম বিগত এবং চেন্নাইয়ের পিচে কোনো 17টা উইকেট একদিনে পড়েও নি আগে। আগে যেখানে খুব স্পিন পিচ হতো, তো হুম। সেখানে এই পিচটা অনেক হাই হাই রেটেড পিচ। সেখানে ব্যাটসম্যানদেরই ভুল, যেগুলো আমাদের ইন্ডিয়ান যে ব্যাটসম্যানরা জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হয়েছে আজকে, এগুলো নিজেদের দোষেই আউট হয়েছে, এমন কিছু না যে বোলাররা। ফার্স্টে রোহিত শর্মা মানে কি রকম খেলছে বোঝা যাচ্ছে না। রোহিত শর্মার দুটো রোহিত শর্মা ইনিংসই ওটা ভীষণ তাও বাজে খেললো। তাও মানা যায় যে রোহিত শর্মাটা এক্সট্রা বাউন্স হয়ে গেছে, সামলাতে পারিনি। কিন্তু জয়সওয়ালের থেকে ওটা আশা করা যায় না, বিরাট কোহলিরও মিস, তো এগুলো আশা করা যায় না একেবারে। তো দিন এবার শেষে এখন 308 রানের লিড আছে। তো আর ওই 308 বিরাট রানের কোহলির হুম। 308 রানের লিড আছে, কিন্তু যতক্ষণ পারে ব্যাট করে যাওয়া উচিত, রানের দিকে না হ্যাঁ, দেখে মানে আমার মতে। কালকে পুরো দিনটা মেবি ব্যাট করে যাওয়া উচিত। হ্যাঁ, ইন্ডিয়ান লাস্ট যতক্ষণ উইকেট সেশনটা আছে। তাও দিতে পারে, বাট ফার্স্ট দুটো সেশন পুরোটা ব্যাট করা উচিত। এবার রানের লাস্ট হ্যাঁ, সেশন মানে কত রান দিতে পারে, দেবে সেটার উপর ডিপেন্ড না করে। লাস্ট সেশনে ওই 15 ওভার 17 ওভার দিলে আই থিঙ্ক এনাফ হবে, যদি হুম। নিজেরা অল আউট না হয়ে যায়। হুম। তাছাড়া নিজেদের এই ওই প্র্যাকটিস সেশনে ব্যাট করে তোর ভাঙচুর করা আর ম্যাচে ব্যাট করে ভাঙচুর করার মধ্যে অনেক তফাৎ। তো ইন্ডিয়ান হুম। ব্যাটসম্যানরা অনেক অফ ফর্মে আছে বা নিজেরা খেলতে পারছে না, এটাই সুযোগ নিজেদের ব্যাটিং স্কিল আপগ্রেড করার। সুযোগ যখন আছে, এখনো 3 দিন হাতে। এবার আসছি বিরাট কোহলি শুভমান তো গিলের কথা, ঠিক আছে। শুভমান গিল হুম, এত করে চান্স পেয়েছে, প্রতিটা চান্স মিস করেছে। এবার দেখা যাচ্ছিল আজকে একটু ফর্মে আছে, তো এটাকে তার উচিত যে কালকে একটা সেঞ্চুরিতে কনভার্ট করা। দেখা যাক অবশ্যই শুভমান উচিত গিল কালকে কি করে। এবার যদি শুধু এটাও শুধু যদি ফেল করে শুভমান গিল, আর কি বলবো, ওর জায়গায় সারফরাজ খান বেটার ছিল। হয়তো কি এবার শুধু যদি মনে শুভমান হয় গিল ওকে না, যদি ওপেন না করে। বল। শুধু শুভমান গিল না, ঋষভ পান্ট, কে রাহুল, তিনজনের কাছেই তোর ভালো সুযোগ আছে কালকের দিনটা পুরো ব্যাট করার নিজেদের। আর পিচ এমন কিছু না যে খুব সুইং হচ্ছে বা কিছু। কালকের হুম। মর্নিং সেশন 10-15 ওভার যদি ঠিকভাবে সামলে দিতে পারে, পরের কুড়ি হুম। তিরিশ ওভারে প্রচুর রান হবে। হ্যাঁ। কারণ আজকে এবার আজকে বাংলাদেশ যে 23 ওভার বল করেছে তাতেই বোঝা যাচ্ছে যে তারা খুব ক্লান্ত অবস্থায় করছে। পেস 135 থেকে কমে 125-27 এসে গেছে, এরকম অবস্থা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে টেস্টের কথা বাদ দিলাম, বাট যেই একটা খবর এসেছে, ঠিক আছে। টেস্টের কথা বাদ দিয়ে ওডিআই টি20 কথা ভেবে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাপার, সেখানে দাঁড়িয়ে পান্ত আর রাহুলের একটু চাপ হবে কম্পিটিটিভ, কারণ দিলীপ ট্রফিতে রিসেন্টলি ঈশান কিষান 100 করলো, আর আজকে সঞ্জু স্যামসন 100 করলো। হুম। এই চাপ এবার চাপ কিছুই না, তবে ঈশান কিষান আই থিঙ্ক ডিজার্ভ করে টিমে চান্স পাওয়া, যদিও কিছু হুম। ভুলভাল কাজের জন্য বাদ পড়েছে, কিন্তু ঈশান কিষান আই থিঙ্ক সবার থেকে বেটার, এদের সবার থেকে, স্কিল ওয়াইজ এবং দাঁড়াও। পারফরমেন্স ওয়াইজ। না। হ্যাঁ, ঈশান কিষান ডিজার্ভ করে ইন্ডিয়া টিমে চান্স পাওয়া। হুম। আমার মনে হয় যে পার্সোনালি ঈশান কিষান ঋষভ পান্তের থেকে অনেক বেটার ব্যাটসম্যান এবং পারফরমেন্স ওয়াইজ। হ্যাঁ, ওকে মানে ও যত মানে যেই সময়টুকু ইন্টারন্যাশনাল টিমে ছিল ভালোই পারফর্ম করছিল, ঠিক আছে। হ্যাঁ, ইভেন আর এশিয়া কাপের পরে ওয়ার্ল্ড কাপের আগে তো চেঞ্জ করে দিল, ঠিক আছে। বাট এবারে তুই ভালোই পারফর্ম ঈশান করেছিল। কিষানকে, এমন না যে ঈশান কিষান শুধু ওপেনারের জন্যই খেলবে, মিডিল অর্ডারেও হুম। তুই যদি দেখিস এশিয়া কাপে পাকিস্তানের সাথেই প্রথম ম্যাচ যেটা পাকিস্তানের হয়নি, এগেনস্টে, হ্যাঁ। ওখানে হ্যাঁ, এই বৃষ্টির জন্য তিন হয়ে উইকেট গেল। পড়ে যাওয়ার পরে 88 রান না 83 রান করে। তো হ্যাঁ। এখান থেকে বোঝা যায় যে মানে কোয়ালিটি আছে ঈশান কিষানের মধ্যে, কিন্তু আর ডোমেস্টিকের মধ্যে ভালো পারফরমেন্স আছে।
হ্যাঁ, সে ডোমেস্টিকেও একটা তো ভালো। সে বিসিসিআই এর সাথে একটু কথা কাটাকাটি হয়ে কন্ট্রাক্ট হয়েছে, বাট তা সত্ত্বেও যদি ফর্মের কথা ক্রিকেটের কথা ভেবে ঈশান কিষানকে ধরা হয় তো আই থিঙ্ক অনেক বেটার ঋষভ পান্তের থেকে হুম হুম। এই মুহূর্তে দাঁড়িয়ে। জানি না ঋষভ পান্ত পরে হ্যাঁ, ইমপ্রুভ করতে পারবে নাকি, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ঈশান কিষান বেস্ট চয়েস। ওয়ান ডে টি টোয়েন্টিতে কেএল রাহুল বেস্ট ম্যাচিওর হবে। প্লেয়ার, বাট কেএল রাহুল ম্যাচিওর প্লেয়ার, বাট ওই একটা ও স্ট্রাইক রোটেট করতে ইয়ে করে, মানে বিশাল ডট বল খায়। হ্যাঁ, কে রাহুলের এটাই সমস্যা যে স্টার্টিং করে শেষ করতে পারে না, বড় রানে কনভার্ট করতে পারে না নিজের ইনিংসটাকে। স্টার্টিং করলো এটাই তুই হচ্ছে কে যখন মানে রাহুলের সমস্যা। তুই বল ডট খাচ্ছিস ঠিক আছে, তুই স্ট্রাইক নে, স্ট্রাইক রোটেটে অতটা মানে ভালো দেখিনি আমি হ্যাঁ হ্যাঁ, কেএল ওটাই রাহুলকে। সমস্যা। এবার সবাই ডে টু আমার মনে হচ্ছে না ফিফথ ডে পর্যন্ত টানবে খেলাটা। খেলাটা মেবি থার্ড ফোর্থ এর মধ্যে শেষ হয়ে যাবে। তো না, আজকে যেমন বাংলাদেশের ব্যাটিং দেখেছি, তাতে বাংলাদেশ মনে হয় না সেকেন্ড ইনিংসেও একদিন পুরো ব্যাট করতে পারবে। হয়তো ফোর্থ ডে মানে হাফ ফোর্থ ডে ফার্স্ট সেশন পর্যন্ত যাবে হয়তো। যদি ওই কালকের ওরকম। মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়া ডিক্লেয়ার দিয়ে দেয় বা অল আউট হয়ে যায়, হুম। তো সেখানে ফোর্থ ডে ধরা যাচ্ছে। এবার দেখা যাক 308 আছে। 308 এটাই এনাফ, যদিও এবার বলা যায় না এনাফ নট, ঠিক আছে। এবার তো সেখানে দাঁড়িয়ে 400, আই থিঙ্ক 400-র পরে যে রানই হবে সেটাই এক্সট্রা, মিনিমাম 400 রান আমার রাখতেই হবে টার্গেট হিসাবে। এই এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের কাছে আমি বলবো যে বড় চান্স ব্যাটিং টিমের কাছে তাদেরকে প্রুভ করা। এখানে তোর ডে টাইমেরও কোনো ফ্যাক্টর নেই, ঠিক আছে। ওই না, আরামসে খেলতে পারে, আরামসে খেলতে নিজেকে সেটা চান্স দিতে পারে। সেখানে শুভমান গিল, ঋষভ পান্ট, কেএল রাহুল, ঠিক আছে, এরা নিজেদেরকে চান্স দিতে পারে প্রুভ করে। শুভমানকে প্রুভ করার তারপরও সব যদি থেকে বড় ভেড়ায়, চান্স আছে। হ্যাঁ শুভমানের মানে নিজেকে প্রুভ করার। আর বিরাট কোহলি তো আবার পরের টেস্ট ম্যাচের জন্য ওয়েট করতে হবে। দেখা যাবে হুম। এই সিরিজে কি আর একটা সেঞ্চুরি দেখা যেতে পারে বিরাট কোহলি। যেখানে দেখা তো এই। যেখানে স্ট্যাট দেখছিলাম একটা এভারেজ বিরাট কোহলি, যেখানে স্মিথ, জো রুট, বিরাট কোহলি এদের স্ট্যাট দেখাচ্ছিল টেস্টে, ঠিক আছে। যেখানে 2019-এ 54 এভারেজ ছিল, ঠিক আছে, সেটা কমে দাঁড়িয়ে এখন 48 এভারেজ এসছে বিরাট কোহলি। আর যেখানে জো 49 রুটের, হ্যাঁ 48 পয়েন্ট সামথিং বা 49 এরকম দেখলাম। আর সেখানে জো রুটের কম ছিল, জো রুটের এখন সবচেয়ে বেশি 50 পয়েন্ট সামথিং এভারেজ। এই মাঝখানে ওই দুটো বছর হয়তো যে এই দুটো বছরে কোনো সেঞ্চুরি আসেনি, সেটাও একটা বড় কারণ ছিল বিরাট কোহলি এভারেজ কমে যাওয়ার। এবার এখনো সেরকম কিছু পারফরমেন্স নেই বিরাট কোহলি। যে ম্যাচে হচ্ছে হচ্ছে, যে ম্যাচে হুম হচ্ছে না সে ম্যাচে একদম সিঙ্গেল ডিজিট বা হুম ওই 10-15 এরকম। হুম। লাস্ট 10 আজকে ইনিংস দেখ, লাস্ট 10 ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়তো একটা 100 আছে, আর একটা 76 আছে, আর একটা 46 মতন আছে, বাদ বাকি সব মনে হয় 50-এর নিচে। তো ডে টু এখানেই শেষ করবো, আর কালকের জন্য প্রিপেয়ার থাকি। কালকে ম্যাচ কোথায় করে, কালকে কি এবার আপনারা বলুন যে ম্যাচটা কি কালকে শেষ হবে নাকি ফোর্থ ডে পর্যন্ত যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি।